আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতে থাকছে এসএনএস হোম লোন সংবাদ শিরোনাম। ৩ দিন ধরে নিখোঁজ নেতানিয়াহু, মৃত্যু নাকি গুরুতর আহত, কি ঘটছে ইসরায়েলে? ইরানের শাসন ব্যবস্থা কি অজেয়? মার্কিন গোয়েন্দা রিপোর্টে বড় ধাক্কা ট্রাম্প প্রশাসনের। লন্ডনে মোজতবা খামেনির গোপন সম্পদ ফাঁস হল $130 মিলিয়ন রহস্য। এবং নিউ ইয়র্কে মেয়র বাসভবনে বোমা হামলার ব্যর্থ চেষ্টা, ভয়াবহ নাশকতার পেছনে আইসিস সংযোগের তথ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানি গণমাধ্যমে ছড়ানো হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হওয়া বা আহত হওয়ার গুঞ্জন। নেতানিয়াহুর সর্বশেষ ভিডিও ও ছবি প্রকাশ না হওয়ায় নিরাপত্তা জোরদার করা এবং মার্কিন ও ফরাসি কর্মকর্তাদের সফর বাতিল হওয়ার জল্পনা বেড়েছে। তবে এই তথ্য এখনও সরকারি কোনো সূত্রে নিশ্চিত হয়নি। আন্তর্জাতিক নজর এখন নেতানিয়াহুর পরবর্তী প্রকাশ্য উপস্থিতি ও আনুষ্ঠানিক ঘোষণার উপর। ইরানি গণমাধ্যমে সম্প্রতি ছড়িয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত বা আহত হওয়ার গুঞ্জন। তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। বিশেষত নেতানিয়াহুর সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় 3 দিন এবং তার সর্বশেষ ছবি প্রকাশের পর 4 দিন পেরিয়ে যাওয়ায় এই জল্পনা তীব্র হয়েছে। নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে নিয়মিতভাবে প্রতিদিন অন্তত একটি ভিডিও, কখনো কখনো 2-3টি ভিডিও প্রকাশ হতো। কিন্তু গত 3 দিনে কোনো ভিডিও প্রকাশ না হওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একই সঙ্গে কয়েকটি হিব্রু সূত্র জানিয়েছে 8 মার্চ তার বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলা ঠেকানোর জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এর ইসরায়েল সফর বাতিল হওয়াও এই জল্পনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর ফোন আলাপের লিখিত বিবরণ প্রকাশিত হলেও নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি। তবে সব তথ্যের ভিত্তিতে ছড়ানো গুজব এখনও কোনো সরকারি সূত্রে নিশ্চিত হয়নি। ইসরায়েল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন নেতানিয়াহুর পরবর্তী প্রকাশ্য উপস্থিতি ও আনুষ্ঠানিক ঘোষণার ওপর। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেজিম চেঞ্জ পরিকল্পনা কি ভেস্তে যাচ্ছে? ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বিশ্লেষণে বলা হয়েছে, শক্তিশালী আইআরজিসি ও সুসংগঠিত নেতৃত্ব কাঠামোর কারণে সামরিক শক্তি দিয়ে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে ফেলা প্রায় অসম্ভব। তাহলে কি ট্রাম্প প্রশাসনের ইরান নীতি বড় সংকটে? বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের স্বপ্ন কি তবে মুখ থুবড়ে পড়ছে? ওয়াশিংটনের সামরিক ও রাজনৈতিক মহলে এখন এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। সম্প্রতি মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিলের একটি অত্যন্ত গোপনীয় প্রতিবেদন ফাঁস হওয়ার পর থেকে আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। প্রতিবেদনটির মূল নির্যাস অত্যন্ত স্পষ্ট: ইরানের বর্তমান ইসলামিক শাসন ব্যবস্থাকে সামরিক উপায়ে সমূলে উৎপাটন করা প্রায় অসম্ভব। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি নামক সামরিক অভিযানের ফলাফল বিশ্লেষণ করে গোয়েন্দারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। প্রতিরক্ষা বিশেষজ্ঞ রুবেন জনসনের বিশ্লেষণে উঠে এসেছে যে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি এবং ধর্মীয় নেতৃত্ব এমন এক সুসংগঠিত উত্তরাধিকার কাঠামো তৈরি করে রেখেছে যা বিমান হামলা বা সাধারণ সামরিক অভিযানে ধসে পড়ার নয়। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল তারা ইরানের বর্তমান ব্যবস্থার সংস্কার নয়, বরং আমূল পরিবর্তন চায়। কিন্তু গোয়েন্দাদের এই মূল্যায়ন ট্রাম্পের জন্য বড় কৌশলগত ধাক্কা। গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করে বলেছে, ইরানের ভেতরে একক ও শক্তিশালী কোনো বিরোধী দলের অভাব এই পরিবর্তনের স্বপ্নকে আরও জটিল করে তুলেছে। এমনকি নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভিকে নিয়েও ট্রাম্প খুব একটা উৎসাহী নন। বরং ট্রাম্প প্রশাসন ইরানের অভ্যন্তরীণ কোনো গোষ্ঠীকে ব্যবহার করে অভ্যুত্থান ঘটানোর রহস্যময় পরিকল্পনা করছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এনআইসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির অবর্তমানেও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য দেশটির সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আগে থেকেই একটি বিশেষ ড্যামেজ কন্ট্রোল মেকানিজম বা প্রতিরক্ষা কবচ তৈরি করে রেখেছে। 2023 সাল থেকে চলা অপারেশন এপিক ফিউরিতে ইরানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও আইআরজিসির মূল শক্তি এখনও অক্ষুণ্ণ। ফলে ট্রাম্প প্রশাসনের রেজিম চেঞ্জের পরিকল্পনাটি বর্তমান বাস্তবতায় প্রায় অলীক মনে হচ্ছে। মাঠ পর্যায়ের এই বাস্তবতা ট্রাম্পের ইরান নীতিতে এক গভীর সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক তদন্তে উঠে এসেছে ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনির সঙ্গে লন্ডনের বিলাসবহুল রিয়েল এস্টেটের বিশাল নেটওয়ার্কের যোগসূত্র। বলা হচ্ছে, অভিজাত এলাকা দ্য বিশপস এভিনিউ সহ বিভিন্ন স্থানে $100 মিলিয়ন সম্পদ রয়েছে এই নেটওয়ার্কে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিভাবে গড়ে উঠল এই গোপন সম্পদের সাম্রাজ্য? বিস্তারিত জানুন প্রতিবেদনে। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনিকে ঘিরে নতুন এক বিতর্ক সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক দীর্ঘ তদন্তে দাবি করা হয়েছে, লন্ডনে বিলাসবহুল রিয়েল এস্টেটের বিশাল গোপন সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। প্রতিবেদন অনুযায়ী 2014 সাল থেকে লন্ডনে অন্তত 1 ডজনেরও বেশি বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্টের সঙ্গে তার নাম জড়িত। এসব সম্পদের মোট মূল্য প্রায় $130 মিলিয়ন বেশি বলে ধারণা করা হচ্ছে। আশ্চর্যের বিষয় হলো 2019 সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকার পরও এই বিপুল সম্পদ নেটওয়ার্ক গড়ে উঠেছে বলে তদন্তে উঠে এসেছে। এই সম্পদগুলোর একটি বড় অংশ লন্ডনের অভিজাত এলাকা বিশপস এভিনিউয়ে অবস্থিত, যা বিলিনিয়ার্স রো নামেও পরিচিত। এখানকার একটি বিলাসবহুল বাড়ি জার্সি হাউস 2014 সালে প্রায় $45 মিলিয়ন কেনা হয়েছিল বলে জানা গেছে। তদন্তে আরও দাবি করা হয়েছে, এসব সম্পদ সরাসরি নয় বরং একাধিক শেল কোম্পানি এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বিশেষ করে ইরানি ব্যবসায়ী আলী আনসারির মাধ্যমে এই সম্পদগুলোর মালিকানা পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আনসারি যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকাতেও রয়েছেন এবং তার বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে আর্থিক সহায়তা দেওয়ার অভিযোগ আছে। এদিকে লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছাকাছি দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থান কূটনৈতিক নিরাপত্তার জন্য উদ্বেগজনক হতে পারে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী আনসারি। তবুও এই তদন্ত নতুন করে আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে, নিষেধাজ্ঞার মধ্যেও কিভাবে এমন বিপুল সম্পদ গড়ে উঠল। মার্কিন রাজনীতিতে ভোটার আইডি আইন নিয়ে শুরু হয়েছে বড় ধরনের সংঘাত। প্রেসিডেন্ট ট্রাম্প সেভ দ্য আমেরিকা অ্যাক্ট পাশের জন্য মরিয়া হয়ে উঠেছেন এবং জানিয়েছেন এই বিল পাশ না হওয়া পর্যন্ত তিনি কোনো বিলে স্বাক্ষর করবেন না। অন্যদিকে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার এই বিলকে জিম ক্রো 2 আখ্যা দিয়ে কঠোর বিরোধিতা করছেন। নির্বাচনে স্বচ্ছতা বনাম ভোটাধিকারের লড়াইয়ে শেষ পর্যন্ত কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটার আইডি কার্ড সংক্রান্ত সেভ আমেরিকা অ্যাক্ট নিয়ে দেখা দিয়েছে চরম রাজনৈতিক অচলাবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এই বিলটি নির্বাচনের স্বচ্ছতার জন্য অপরিহার্য এবং এটি পাশ হলে রিপাবলিকানদের জয় নিশ্চিত হবে। ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, এই বিল পাশ না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো বিলেই স্বাক্ষর করবেন না। এই বিতর্কের কেন্দ্রে রয়েছে সিনেট মাইনরিটি লিডার চাক শুমার। তিনি এই আইনকে জিম ক্রো 2.0 বলে অভিহিত করেছেন। শুমারের মতে এই আইনের উদ্দেশ্য হলো লাখ লাখ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য এই অভিযোগ নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেছেন, জরিপ অনুযায়ী 86% ডেমোক্র্যাট ভোটারই ভোটার আইডি আইনকে সমর্থন করেন। ট্রাম্পের ভাষায়, যারা এই বিলের বিরোধিতা করছে তারা মূলত নির্বাচনে জালিয়াতি করতে চায়। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, যদি ভোটার আইডি আইন বাধ্যতামূলক করা হয় তবে ডেমোক্র্যাটরা আগামী 50 বছরেও কোনো নির্বাচনে জিততে পারবে না। তিনি চাক শুমারকে নিয়ে মশকরা করে তাকে প্যালেস্টাইনি হিসেবে সম্বোধন করেন, যা ডেমোক্র্যাটদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা 53, কিন্তু বিলটি পাশ করতে প্রয়োজন 60টি ভোট। ডেমোক্র্যাটরা কোনো অবস্থাতেই এই বিল সমর্থন করবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে ওয়াশিংটনে এখন তৈরি হয়েছে বড় ধরনের রাজনৈতিক গ্রিডলক বা অচল অবস্থা। ট্রাম্প কি শেষ পর্যন্ত নিজের অবস্থানে অটল থাকবেন, নাকি সমঝোতার কোনো পথ তৈরি হবে? এই রাজনৈতিক লড়াই আমেরিকার আগামী নির্বাচনের ফলাফলকে কিভাবে প্রভাবিত করবে তা এখন দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্পকে কমান্ডার ইন স্লিপ তকমা দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ডেমোক্র্যাটরা। জনসমক্ষে ঝিমিয়ে পড়ার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে ট্রলিংয়ের ঝড়। যদিও রিপাবলিকানরা বিষয়টিকে স্রেফ রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়ে ট্রাম্পের কর্মস্পৃহার গুণগান গাইছেন। খোদ ট্রাম্পও পাল্টা রসিকতা করে এড়িয়ে গেছেন এই বিতর্ক। বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ঘটনার অন্দরমহল ও মার্কিন রাজনীতির নাটকীয় মোড় নিয়ে বিস্তারিত প্রতিবেদন। একদিকে ইরানের সঙ্গে উত্তেজনা, অন্যদিকে ঘরের মাঠে ডেমোক্র্যাটদের তোপ, সব মিলিয়ে চাপের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে তার কোনো নীতিগত সিদ্ধান্ত নয়, বরং ভাইরাল হওয়া কিছু ছবি। জাতীয় ঘুম দিবসকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল এক্স চ্যানেল থেকে ট্রাম্পকে কমান্ডার ইন স্লিপ আখ্যা দিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় ওভাল অফিসে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় চোখ বন্ধ করে আছেন ৭৯ বছর বয়সী ট্রাম্প। এই ভিডিও ও ছবিগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে মিম ও কৌতুকের ঝড়। তবে এমন অভিযোগ মানতে নারাজ রিপাবলিকান শিবির। হাউস স্পিকার মাইক জনসন ট্রাম্পের কাজের স্পৃহার প্রশংসা করে বলেন, তিনি অত্যন্ত কর্মঠ এবং দিনে খুব কম ঘুমান। খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও এই দাবি উড়িয়ে দিয়ে রসিকতা করে বলেছেন, দীর্ঘ আলোচনা একঘেয়ে লাগলে তিনি বিশ্রামের জন্য চোখ বুজে থাকেন, কিন্তু ঘুমান না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী উত্তাপের এই সময়ে প্রতিপক্ষের শারীরিক সক্ষমতা বা কর্মশৈলী নিয়ে প্রশ্ন তোলা আধুনিক রাজনীতির এক নতুন রণকৌশল। প্রেসিডেন্টের এই ঘুম বিতর্ক এখন মার্কিন রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারি উদ্যোগে আসছে ট্রাম্প অ্যাকাউন্টস। ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টের অধীনে তৈরি এই বিশেষ বিনিয়োগ অ্যাকাউন্টের মাধ্যমে আপনার সন্তান পেতে পারে $১,০০০ সরকারি অনুদান। কিভাবে ফর্ম 4547 পূরণ করবেন, কারা এই সুবিধার যোগ্য এবং ৪ জুলাই ২০২৬ থেকে শুরু হতে যাওয়া এই নতুন সঞ্চয় প্রকল্পের সুবিধাগুলো কিভাবে কাজে লাগাবেন, বিস্তারিত জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। ভবিষ্যৎ প্রজন্মের আর্থিক ভিত্তি মজবুত করতে মার্কিন সরকার নিয়ে আসছে একটি যুগান্তকারী উদ্যোগ, ট্রাম্প অ্যাকাউন্টস। গত বছর পাশ হওয়া ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট এর অধীনে এই বিশেষ সেভিংস অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। আপনি যদি একজন মার্কিন অভিভাবক হন, তবে আপনার সন্তানের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। এই অ্যাকাউন্টের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ফেডারেল সরকারের দেয়া $১,০০০ এককালীন সিড মানি বা প্রাথমিক অনুদান। 2025 থেকে 2028 সালের মধ্যে জন্মগ্রহণকারী মার্কিন নাগরিক শিশু যাদের সামাজিক নিরাপত্তার নম্বর আছে, তারা এই সুবিধার যোগ্য। তবে মনে রাখবেন, এই $১,০০০ অনুদান পেতে আপনাকে অবশ্যই ফর্ম 4547 পূরণ করতে হবে। আপনার সন্তানের জন্য এই অ্যাকাউন্ট খোলার নিয়ম খুব সহজ। আপনি আপনার 2025 সালের ট্যাক্স রিটার্নের সাথে ফর্মটি ফাইল করতে পারেন, অথবা আসন্ন অনলাইন পোর্টাল trumpaccountss.gov ব্যবহার করতে পারেন। এই অ্যাকাউন্টের টাকা সরাসরি S&P 500, S&P 500 এর মতো সূচক ফান্ডে বিনিয়োগ করা হবে, যা দীর্ঘমেয়াদে আপনার সন্তানের জন্য বড় সম্পদ গড়ে তুলতে সাহায্য করবে। এছাড়া পরিবার, বন্ধু, এমনকি নিয়োগকর্তারাও বছরে $5,000 পর্যন্ত এই অ্যাকাউন্টে জমা দিতে পারবেন। অ্যাকাউন্টটিতে অর্থ জমাদান শুরু হবে 4 জুলাই 2026 থেকে। এটি সাধারণ IRA এর মতোই কর সুবিধা দেয়, যা আপনার সন্তানকে বড় হওয়ার পর আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করবে। অভিভাবক হিসেবে আপনি 18 বছর বয়স পর্যন্ত এই অ্যাকাউন্টের বিনিয়োগ সিদ্ধান্তগুলো পরিচালনা করবেন। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই প্রস্তুতি নিন এবং সরকারি এই সুযোগটি মিস করবেন না। বিস্তারিত জানতে IRS এর ওয়েবসাইট ভিজিট করুন।
আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার ভোরে টরন্টোয় অবস্থিত মার্কিন কনস্যুলেটে গুলির ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে স্থানীয় সময় ভোর 5:30 এই হামলার রিপোর্ট পাওয়া যায়। ঘটনাস্থলে গুলির প্রমাণ মিললেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনা বিচ্ছিন্ন নয় বলে মনে করছেন গোয়েন্দারা। 28 ফেব্রুয়ারি ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে টরন্টোর বেশ কয়েকটি ইহুদি সিনাগগ ও ইরান বিরোধী কর্মীর প্রতিষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। একই সঙ্গে গত রবিবার নরওয়ের অস্লোতে মার্কিন দূতাবাসের সামনে শক্তিশালী গণবিস্ফোরণের ঘটনা ঘটেছে। নরওয়ে পুলিশ সন্দেহ করছে এটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। তদন্তকারী সংস্থাগুলোর ধারণা, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে ইরানপন্থী প্রক্সি গ্রুপগুলো বিশ্বজুড়ে মার্কিন নাগরিক ও ইহুদি সংগঠনগুলোকে টার্গেট করছে। এই আশঙ্কায় পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোতে মার্কিন কূটনৈতিক মিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে এসব হামলার পেছনে থাকা মূল হোতাদের খুঁজে বের করতে ব্যাপক তদন্ত শুরু হয়েছে। নারীদের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো যুক্তরাষ্ট্রে নতুন এক ফিচার চালু করেছে উবার। এখন থেকে নারী চালক ও যাত্রীরা একে অপরের সাথে রাইড শেয়ার করার জন্য অনুরোধ করতে পারবেন। উবার জানিয়েছে গত বছর পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু করার পর নারী চালক ও যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস ও স্বাচ্ছন্দ্য অনেক বেড়েছে। বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রেও অভিভাবকরা এখন নারী চালক নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। তবে এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে আইনি বিতর্ক। ক্যালিফোর্নিয়ায় উবারের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশন মামলা দায়ের করেছেন কয়েকজন চালক। তাদের দাবি, এই নতুন ফিচারটি পুরুষ চালকদের প্রতি বৈষম্যমূলক এবং এটি ক্যালিফোর্নিয়ার আনরুহ অ্যাক্ট বা লিঙ্গ বৈষম্য বিরোধী আইন লঙ্ঘন করে। অন্যদিকে উবার কর্তৃপক্ষ এই অভিযোগ নাকচ করে জানিয়েছেন যাত্রীদের নিরাপত্তা ও জনস্বার্থকে প্রাধান্য দিয়েই এই ফিচার আনা হয়েছে। বর্তমানে উবার এই মামলাটিকে ব্যক্তিগত সালিসিতে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে লিফট ও নিরাপত্তার খাতিরে আসা এই ফিচারটি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে কতটা টিকে থাকে এখন সেটাই দেখার বিষয়। নিউ ইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনের সামনে বিক্ষোভ চলাকালে আইইডি নিক্ষেপের অভিযোগে 2 কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীরা বলছেন তারা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত ছিল। কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এই হামলার আর কিভাবে শেষ মুহূর্তে বড় বিপর্যয় ঠেকানো হলো, বিস্তারিত জানতে দেখুন পুরো প্রতিবেদন। নিউ ইয়র্কে বড় ধরনের একটি নাশকতার চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতায়। শহরের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশন এর সামনে বিক্ষোভ চলাকালে 2টি হাতে তৈরি বিস্ফোরক বা আইইডি নিক্ষেপ করার অভিযোগে 2 কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া 2 তরুণ হলেন 18 বছর বয়সী আমির বালাত এবং 19 বছর বয়সী ইব্রাহিম কায়ুমি। তদন্তকারীদের দাবি তারা পেনসিলভানিয়ায় থেকে নিউ ইয়র্কে এসেছিল বিশৃঙ্খলা সৃষ্টি এবং সম্ভাব্য হত্যাকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে। ফেডারেল অভিযোগে বলা হয়েছে এই 2 তরুণ কট্টরপন্থী জঙ্গি সংগঠন আইসিসের মতাদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। ঘটনার দিন গ্রেসি ম্যানশনের সামনে বিক্ষোভে অংশ নেওয়ার সময় তারা বিস্ফোরক 2টি নিক্ষেপ করে। এর মধ্যে একটি সরাসরি পুলিশের একটি দলের কাছাকাছি গিয়ে পড়ে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থলেই তাদের গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা বোমাগুলোর ভেতর থেকে নাট বল্টু ও স্ক্রু পাওয়া যায়, যা বিস্ফোরণকে আরও প্রাণঘাতী করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। গ্রেফতারের পর তাদের চরমপন্থী মানসিকতার আরও প্রমাণ পাওয়া যায়। পুলিশ জানায় থানায় আনার পর আমির বালাত কাগজ কলম চেয়ে একটি ম্যানিফেস্টো লেখে, যেখানে সে নিজেকে আইসিসের সমর্থক বলে দাবি করে। অন্যদিকে পুলিশের বডি ক্যামেরার ফুটেজে ইব্রাহিম কায়ুমি হামলার কারণ হিসেবে আইসিসের নাম উল্লেখ করে এবং স্বীকার করে যে মোবাইলে প্রচারিত প্রোপাগান্ডা ভিডিও দেখেই সে এই হামলার অনুপ্রেরণা পেয়েছিল। 9 মার্চ তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হয়। তদন্তের অংশ হিসেবে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পেনসিলভানিয়ায় তাদের ব্যবহৃত একটি স্টোরেজ ফ্যাসিলিটিতেও তল্লাশি চালাচ্ছে। সৌভাগ্যবশত বড় কোনো হতাহতের ঘটনা ঘটার আগেই এই হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে এই ঘটনাকে ঘিরে নিউ ইয়র্কবাসীর মধ্যে নতুন করে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে। নিউ ইয়র্কের মেডিকেইড প্রোগ্রামে $11 বিলিয়ন একটি বিতর্কিত চুক্তি নিয়ে তোলপাড়। পিপিএল কোম্পানিটিকে এই বিশাল দায়িত্ব দেওয়া হলেও তাদের বিরুদ্ধে অন্য অঙ্গরাজ্যে ভয়াবহ আর্থিক ও পরিচালনগত ব্যর্থতার অভিযোগ রয়েছে। গোপন ইমেইল থেকে শুরু করে স্বার্থের সংঘাত,
কিভাবে শত শত কোটি ডলারের এই বিশাল চুক্তিটি প্রভাবশালীদের মাধ্যমে সাজানো হয়েছে, কেন ফেডারেল মেডিকেড জার ডক্টর মেহমেদ ওজ এই প্রোগ্রাম নিয়ে তদন্ত শুরু করলেন, বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নিউ ইয়র্কের মেডিকেড ব্যবস্থায় $11 বিলিয়ন একটি বিশাল চুক্তি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা CDPAP পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জর্জিয়া ভিত্তিক কোম্পানি পাবলিক পার্টনারশিপস LLC-কে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এমন একটি কোম্পানিকে এই বিশাল দায়িত্ব দেওয়া হলো, যাদের বিরুদ্ধে অন্তত 6টি অঙ্গরাজ্যে ব্যর্থতার রেকর্ড রয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে PPL এর বিরুদ্ধে অন্য অঙ্গরাজ্যে বেতন দিতে বিলম্ব, প্রযুক্তিগত বিপর্যয় এবং চরম অব্যবস্থাপনার অভিযোগ ছিল। নিউ ইয়র্কেও একই চিত্র দেখা যাচ্ছে। সেবা বিঘ্নিত হওয়া থেকে শুরু করে হাজারো অভিযোগ নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো। কিন্তু এর পেছনের গল্প আরও জটিল। অভিযোগ রয়েছে এই চুক্তিটি পাওয়ার প্রক্রিয়ার গোপন ইমেইল আদান প্রদান হয়েছে এবং বিডিং শুরু হওয়ার আগেই PPL এর নামে একটি খসড়া বাজেটে রাখা হয়েছে। সবচেয়ে বড় বিতর্কের কারণ হলো স্বার্থের সংঘাত। PPL এর অন্যতম মালিক পাবলিক কনসাল্টিং গ্রুপ, যারা আবার নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগের নীতি নির্ধারণের সঙ্গে সরাসরি জড়িত। প্রায় 250 জন PCG কর্মী নিউ ইয়র্ক স্বাস্থ্য বিভাগে কর্মরত, যারা মূলত এই মেডিকেড পলিসি তৈরিতে ভূমিকা রাখছেন। বিশেষজ্ঞরা একে রাষ্ট্রীয় মদতপুষ্ট একচেটিয়া ব্যবসা হিসেবে বর্ণনা করছেন। ইতিমধ্যে ফেডারেল মেডিকেড প্রধান ডক্টর মেহমেদ ওজ নিউ ইয়র্কের এই মেডিকেড প্রোগ্রাম দিয়ে তদন্ত শুরু করেছেন। তিনি জানিয়েছেন, নিউ ইয়র্কের মেডিকেড খরচ জাতীয় গড়ের চেয়ে প্রায় 80% বেশি, যা মূলত জালিয়াতি ও অপচয়ের ইঙ্গিত দেয়। $11 বিলিয়ন এই বিশাল চুক্তির আড়ালে আসলে কি ঘটছে তা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠছে। আপনার কি মনে হয় এটি কেবল একটি অব্যবস্থাপনা নাকি গভীর কোনো দুর্নীতি? মিশিগানের রাস্তাগুলোতে অটোমেটিক লাইসেন্স প্লেট রিডার ALPR প্রযুক্তির ব্যবহার নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একদিকে পুলিশ বলছে এটি অপরাধ দমন এবং নিখোঁজ ব্যক্তি উদ্ধারে অত্যন্ত কার্যকর, অন্যদিকে ACLU এর মতো সংস্থাগুলো এই প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গতিবিধি ট্র্যাকিং নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এই নজরদারি প্রযুক্তি কি সত্যি নিরাপদ? আইন প্রণেতারা কেন ডেটা সংরক্ষণের সময়সীমা বেঁধে দিতে যাচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে। মিশিগানের রাস্তাগুলোতে এখন প্রতিটি গাড়ির লাইসেন্স প্লেট স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা হচ্ছে। সাউথফিল্ড পুলিশ সহ বেশ কয়েকটি শহর ফ্লক সেফটি নামক ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করছে। পুলিশের মতে এই ক্যামেরাগুলো খুনের মতো গুরুতর অপরাধ এবং নিখোঁজ ব্যক্তি উদ্ধারে অভাবনীয় সফলতা এনে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ফেরেন্ডেলের মতো শহর গোপনীয়তার স্বার্থে এই প্রযুক্তির সাথে চুক্তি বাতিল করেছে। ACLU মিশিগান শাখা বলছে, প্রযুক্তির উপকারিতা থাকলেও পুরো রাজ্য জুড়ে একটি বিশাল ক্যামেরা নেটওয়ার্ক তৈরি করা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য হুমকি। আপনার এই গাড়ি কোথায় যাচ্ছে, কখন ফিরছে, এই প্যাটার্নগুলো রেকর্ড হওয়াটা বড় একটি উদ্বেগের বিষয়। পরিস্থিতি সামলাতে মিশিগানের আইন প্রণেতারা 2টি নতুন বিল উত্থাপন করেছেন। বিলগুলোর মূল দাবি হলো তথ্য সংগ্রহের 14 দিনের মধ্যে তা ধ্বংস করতে হবে, যদি না সেটি কোনো বিশেষ তদন্তের জন্য প্রয়োজন হয়। অর্থাৎ নির্দোষ কোনো মানুষের তথ্যের ওপর অহেতুক নজরদারি চালানো যাবে না। পুলিশ বলছে, তারা ডেটা নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক এবং আইন প্রণেতাদের আলোচনার টেবিলে তারা স্বাগত জানান। এখন প্রশ্ন একটাই, প্রযুক্তি কি অপরাধ দমনে ব্যবহার হবে নাকি এটি হয়ে উঠবে একটি ডিজিটাল নজরদারির অস্ত্র? এই বিতর্ক কি আমাদের নিরাপত্তার নতুন মাত্রা যোগ করবে নাকি কেড়ে নেবে ব্যক্তিগত স্বাধীনতা? এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।